রাজ্য জুড়ে কি চলছে? কমেডি চলছে না সিরিয়াস একটা আবহ চলছে? তৃণমূলের পার্টি অফিসের লোকেরা আমাকে বলছে তোমাকে কিন্তু দেখে নেবো, সরাসরি সরকার পক্ষের বিপক্ষে কথা বলেছিলাম। মিঠুন চক্রবর্তীর সঙ্গে আদৌ কি স্নেহের একটা সম্পর্ক ছিল? মিঠুন চক্রবর্তী কে? ছোটবেলা, একদম ছোটবেলায়। তাহলে অনেক বান্ধবী ছিল। প্রতিযোগিতাটা কম হওয়াতে আমার পক্ষে অপশনস গুলো ইজিয়ার টু অ্যাভেল হয়েছে। তাহলে গডফাদার হিসেবে যিশু দাশগুপ্তকে, মানে আমাদের যিশুদাকেই ধরে নেব। যে মা বাবাদের না পাওয়া ইচ্ছেগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দিতে চায়। কি অরিত্র বামপন্থী নয়? না, আমি কোনোভাবেই বামপন্থী নই। শেখ শাহজাহান মুখ খুললে অনেকে বিপদে পড়ে যাবে। আপনি পুলিশকে অটোনোমাস করে দিন এবং বলে দিন যে এই জায়গাটা ঠান্ডা করতে হবে, 48 ঘন্টার মধ্যে এন্টায়ার গল্প চেঞ্জ হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি আপনাকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে র্যাগিং এর কোনো শিকার হতে হয়নি? অরিত্র, তোমাকে আমাদের আর+ নিউজে নিউজ রুমে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমার মনে হয় দর্শকদের অরিত্র দত্ত বণিক সম্পর্কে কিছু বলার নেই, তার কারণ গোটা বাংলা চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে অরিত্র। অরিত্র, আমার সেই জন্য প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে যে ছোটবেলা থেকেই তো সুপারস্টার, তা ছোটবেলা থেকে কি স্টারডমটা খুব এনজয় করছো? দেখুন, স্টারডম আমি কখনোই এনজয় করিনি এবং এনজয় করতে চাইও নি। অভিনয়টা, আমি যে অভিনয়ের প্রফেশনে এসেছি বা ফিল্মে এসেছি সেটা খুবই আনসার্টেন ভাবে। তার কারণ আমার পারিবারিক লিনিয়েজে কেউই থিয়েটার, ফিল্ম এসবের অংশ নয় এবং কোনো কানেকশনও সেই অর্থে ছিল না। আমি আবৃত্তি করতাম এবং সেইভাবেই যোগাযোগ হওয়া, খুবই আনপ্ল্যান্ড ভাবে চলে আসা। কিন্তু তখন কোন ক্লাস? তখন আমার 4 সাড়ে 4 বছর বয়স। সেই সময় আমি বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করতাম, রিসাইটেশনের। সেই সব করতে করতে হঠাৎ করে এরকম যিশু দাশগুপ্ত সাথে যোগাযোগ হয়ে যাওয়া একটি অনুষ্ঠানে, এবং তার আমার বাচনভঙ্গি, আমার বলার ধরন ইত্যাদি দেখে তিনি আমার মাকে তখন বলেন যে আপনি কেন ফিল্মে ইনক্লুড করছেন না। তো তখন আমরা সম্পূর্ণ বাইরের দুনিয়ার মানুষ, আমরা কেবল দেখেছি, কখনো এইসবে আসিনি। তো তারপর সেই তিথিরও তিথি নামের একটি সিরিয়াল দিয়ে আমার যাত্রা শুরু হয়। তারপর আস্তে 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 করেছি। কিন্তু স্টারডম আমি কখনোই স্টার নিজেকে বলিও না। আমি সবসময় ট্রেনে বাসে যাতায়াত করেছি। সাধারণভাবে যেভাবে জীবনযাপন করে স্কুলে গেছি, পড়া না পারলে নীল ডাউন হয়ে দাঁড়িয়েছি, এবং যেটা স্বতঃস্ফূর্তভাবে আমার পরিবার, বন্ধু-বান্ধব, স্কুল এই বিষয়ে আমাকে সর্বতোভাবে সবসময় সাহায্য করেছে যে আমি যে অভিনয় করি এটা একটা প্রফেশন মাত্র। এটা যে একেবারে লার্জার দ্যান লাইফ একটা ভয়ঙ্কর কিছু নয়। তো তারা আমাকে সেইটা করতে সাহায্য করেছে যে এক্সক্লুডেড হয়ে যাইনি আমি কোথাও। আর ৫ জন সাধারণ ছেলেমেয়ে যেরকম বদমাইশি করতো, আমিও সেগুলো করতাম, শাস্তি পেতাম, এবং যেভাবে সাধারণ জীবনযাপন করে থাকে ছেলেমেয়েরা, আমি সেভাবেই থাকার চেষ্টা করেছি। আমার পরিবার এবং স্কুল, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই সেভাবে সাহায্য করেছেন। তাহলে গডফাদার হিসেবে যিশু দাশগুপ্তকে, মানে আমাদের যিশুদাকেই ধরে নেব। সত্যি যিশুদা কিন্তু মানুষ হিসেবে অনবদ্য ছিলেন, খুব স্নেহপ্রবণ মানুষ ছিলেন। আমরাও ছোটবেলায় যিশুদাকে দেখেছি। তার মানে কবে থেকে শুরু নিজেও ঠিক মনে করতে পারছো না বোধহয়। একেবারেই তাই। আমার আমার সিভি দেখলে বলা যায় যে ওই ৪-৫ বছর বয়স আমার যখন অ্যাপ্রক্সিমেটলি, তখন থেকে আমার শুরু, এবং তারপর থেকে চলছে নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে। স্কুলে একটা আলাদাভাবে, বিশেষত সেই সময় টেলিভিশন তো একটা অন্যরকম ছিল, ওটিটি ছিল না, এত মোবাইল বা এত গ্যাজেটের ব্যবহার ছিল না। তা স্কুলে তো একটা আলাদা পরিচয় ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। আলাদা পরিচয় অবশ্যই ছিল। আ মাস্টারমশাইরা খুব স্নেহ করতেন, এনকারেজ করতেন, এবং স্কুলেও যে বিভিন্ন রকমের এই রিলেটেড নানা রকম পারফরম্যান্স হতো, স্টুডেন্ট পারফরম্যান্স, এগুলোতেও আমি অংশগ্রহণ করতাম। এবং সবথেকে মজা হতো যখন আমি এক ক্লাস উপরে উঠে যেতাম এবং নতুন ছেলেমেয়েরা আসতো, নতুন ব্যাচের অ্যাডমিশন হতো, তারা খুব আমাকে দেখতে উদগ্রীব হয়ে থাকতো, এবং সেগুলো নিশ্চয়ই আনন্দ পেতাম। খুব ভালো লাগতো যখন আমি যেতাম স্কুলে। সাধারণ মানুষ তারা দেখতেন এবং প্রশংসা করতেন, মাস্টারমশাইরা প্রশংসা করতেন, বন্ধু-বান্ধবরা খুব সেটা নিয়ে খুব এনকারেজ করতেন। আলাদা পরিচয় ছিল, কিন্তু আমার জীবনযাপন বা জীবন দর্শনে কোনো সুপার হিউম্যান কোনো অ্যাট্রিবিউট আর এড হয়নি। আমাদের নিউজ রুমে আমাদের সতীর্থরা অনেকেই রয়েছে। বিশেষ করে আমি সত্যি কথা বলতে গেলে, যারাই আমাদের, সেটা টপে হোক বা যে কোনো জায়গায় হোক, যারা আসেন তাদের আমি আপনি করেই বলি, কিন্তু অরিত্র আমার কিছুতেই আপনিটা আসে না। কারণ এত ছোটবেলা থেকে না দেখেও, না চিনেও দেখে যাচ্ছি, অরিত্রকে আপনি বলতে কিরকম বাধো বাধো ঠেকছে। আমার মনে হয় তোমাদেরও তাই আর কি। আমার অরিত্রর কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমরা রিয়েলিটি শোতে দেখতাম যে অরিত্র ভীষণ মজা করছে এবং দর্শকরা আনন্দ পেত সেই মজা দেখে। এখনো কি অরিত্র সেই রকম মজাদার আছে?
হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। আমার সেইসবে কোনো ফাজলামিতে কোনো পরিবর্তন হয়নি। এখন obviously বয়সের সাথে, সাথে মানুষের বিহেভিয়ার, তার চিন্তা, তার মনন চিন্তনে পরিবর্তন হয়, সেইটা খানিকটা হয়েছে। কিন্তু তাই বলে আমি হঠাৎ আগে খুব দুষ্টু ছিলাম, এখন দারুণ ভালো হয়ে গেছি, এরকম ব্যাপারটা মোটেই নয়। তা ছোটবেলায় তো মানে ছোটবেলা, একদম ছোটবেলায় তাহলে অনেক বান্ধবী ছিল? না, আমি as such সেরকম বান্ধবী বা ওই ইয়ের মধ্যে কখনো ঢুকতে পারিনি, তার কারণ সময় পাইনি। কারণ আমার স্কুলে যাওয়া বা এই টিউশন সেন্টার সেইগুলোতে যাওয়ার সংখ্যা কম হতো এই ফিল্মের ব্যস্ততার কারণে। ফলে সেই হিসেবে সেই সময়টা আমি খুব একটা পাইনি। তার মানে তুমি বলছো ছোটবেলায় তোমার গার্লফ্রেন্ড ছিল না? মানে গার্লফ্রেন্ড ছিল, কিন্তু বান্ধবীর মহল যেটা বলে আরকি, সেইটা ছিল না। আমার অরিত্র একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যা, সোশিওলজির মতো এরকম একটা খুব গুরুগম্ভীর বিষয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর ওইদিকে মহাগুরুর মহাচেলা বা মহাগুরুর মহাবিচ্ছু চেলা, এই দুটোর এই বৈপরীত্য তোমার জীবনে মানে উথাল পাথাল করে দেয়নি? আমার অনেকদিন ধরে ফিল্মে কাজ করার, যেহেতু অনেক ছোট থেকে করেছি, মানে আমার প্রায় ১৬-১৭ বছর হয়ে গেল ফিল্মে আমি কাজ করছি নানা রকম প্রফেশনে। কখনো ক্যামেরার সামনে, কখনো পেছনে, বিভিন্ন রকমের চরিত্রে আমি কাজ করেছি। তো তাতে করে যেটা হয়েছে যে একটা অভিজ্ঞতাটা এমনভাবে তৈরি হয়ে গিয়েছে, এবং এর ভালো খারাপ বিভিন্ন দিকই আছে। তার মধ্যে ভালো দিকটা অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করেছি যত বেশি। সেটা হচ্ছে যে মানসিক পরিপূর্ণতাটা অনেক বেশি হয়ে গেছে। মানে একটা ২২-২৩ বছরের ছেলে, সে যখন আজকে গিয়ে কেরিয়ার সেট করার কথা, যেটা একটা ৩০-৩৫ বছরে গিয়ে সেটা পূর্ণতা পাবে, সেটা আমি ২৩-২৪ বছরে এসেই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি, কেরিয়ার অবজেক্টিভ কি, কখন কোনটা, মানে প্রফেশনাল আইডেন্টিটির সাথে পার্সোনাল আইডেন্টিটির পার্থক্যটা কোথায়? এই যে কঠিন জিনিসপত্রগুলো, এইগুলো আমি যেহেতু এই ঘাত অভিঘাতটা অনেক আগে পেয়ে গেছি, সেই জন্যে আমাকে কখনো খুব একটা বিড়ম্বনায় পড়তে হয়নি, এবং obviously নানা রকম ডিলেমা হয় তো আমাদের প্রত্যেকের জীবনে। কিন্তু সেই ডিলেমাগুলো আমি বয়সে আরেকটু পরে হয়তো পাওয়ার কথা ছিল। কিন্তু একটু আগে পেয়ে যাওয়াতে আমাকে এখন আর সেটা নতুন করে, যখন আমার অ্যাকচুয়াল কেরিয়ার মানে ইউথ যখন আমি হিসেবে আজকে জব মার্কেটে যদি আমাকে ফেলে দেওয়া হয়, তাহলে একজন ফ্রেশার্স এর যে ধাক্কাটা খেতে হবে, তাকে যে মানসিক টার্ময়েল এর মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমাকে হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে র্যাগিং এর কোনো শিকার হতে হয়নি? র‍্যাগিং এর শিকার, মানে র‍্যাগিং বলতে যে জিনিসগুলো বোঝায় সেগুলো মোস্টলি হোস্টেল বা এই ধরনের লাইফস্টাইলে অনেক বেশি পরিমাণে হয়। আমি যেহেতু হোস্টেলে থাকিনি সেজন্য হয়নি। কিন্তু আমাকে খানিকটা যেটা শিকার হতে হয়েছে সেটা হচ্ছে এলিয়েনেশন এর। তার দুটো কারণ হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে আমি যেটা সবথেকে বেশি তাদের কাছ থেকে অনুভব করেছিলাম, যে তাদের মধ্যে একটা মেরিটোক্রেসির অহংকার তৈরি হয়ে যায়। সেটা কেন সেটা আমি জানি না। আমার সবসময়ই আমার বন্ধু-বান্ধবদেরকে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে, একটা কঠিন এন্ট্রান্স টেস্ট দিয়ে বা ৪ টে কঠিন বই পড়ে এখানে চান্স হয়তো পাওয়া যায়। সেটা নিশ্চয়ই মেরিটের অবশ্যই দাম আছে। কিন্তু আমার মেরিট আছে বলে, আমি ৪ টে জিনিস বেশি জানি বলে, যে জানে না সে একেবারেই তুচ্ছ, বা তার তার মানে সে বিলো মাই স্ট্যান্ডার্ডস। এই যে একটা মানে স্ট্যান্ডার্ড এর হিসেবে মানুষকে জাজ করা, বিচার করা, এইটা আমি কখনোই পছন্দ করি না, এবং সেটা নিয়েই যাদবপুরের টিপিক্যাল যে সংস্কৃতি, তার সাথে আমার একটা পার্থক্য তৈরি হয়। যেরকম আমি যখন পড়তে যাই, সেখানে সবার ১ম আমাকে জাজ করা হয় যে, "আপনি তো রাজ চক্রবর্তী ফিল্মের অভিনেতা। ওই দেখ ওকে, ওই টেলিভিশনে সব পাকামো করে।" কিন্তু সেইটা না দেখে তো তারা আমার রেজাল্ট নিয়ে জাজ করা উচিত ছিল তাহলে, বা আমি কিভাবে চান্স পেলাম, কিভাবে পরীক্ষা দিচ্ছি, কি করছি, কি রিসার্চ পেপার লিখছি, সেইগুলো নিয়ে বরং তুল্যমূল্য বিচারটা হওয়া উচিত। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় যে সমস্যা, যেটা আমি বারবার অ্যাড্রেস করার চেষ্টা করেছি একজন ছাত্র হিসেবেও, সেটা হচ্ছে যে শুধুমাত্র মেরিটোক্রেসির হিসেবে আমি এই ইনস্টিটিউটে থাকি, এই যে আইডেন্টিটিটা, এটা নিশ্চয়ই যাদবপুর প্রিমিয়ার ইনস্টিটিউট। তার কারণটাই হচ্ছে সেখানে যে ছাত্ররা ভর্তি হয় তারা প্রিমিয়ার। আজকে যদি ওখানে এন্ট্রান্স না থাকতো, যদি সবাই যে কোনো মেধার মানুষ ঢুকতেন, তাহলে এই কোয়ালিটিটা থাকতো না। কোয়ালিটি মেইনটেইন করতে পারে, তার কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের যে ছাত্রগুলি এসে ঢুকছে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের টপ 10 বা টপ 20 ছাত্রছাত্রী, জয়েন্ট এন্ট্রান্সের টপ 100 ছাত্রছাত্রী। তো তারা যখনই ঢুকবে, আমার এভারেজ স্ট্যান্ডার্ড অফ মেরিটটা একটা নির্দিষ্ট জায়গায় এসে সেট হয়ে যাবে। কিন্তু সেইটা হচ্ছে বলে বাকি পৃথিবীটাকে অস্বীকার করা, বা বাকি পৃথিবীটার থেকে নিজেকে যারা এক্সক্লুডেড করে রাখে, সেইখানেই একটা ল্যাটেন্সি বা ল্যাগ তৈরি হয়ে যায়, যার জন্যই একটা একটা বৈপরীত্য চলে আসে।
এত এত বলা যেতে পারে ম্যাচিওর, ইংরেজিতে ম্যাচিওর বলি আর বাংলায় এত গুছিয়ে গম্ভীর কথাবার্তা বলা, এটা কি সমাজবিদ্যা পড়ার প্রতিফলন? হতে পারে খানিকটা, তার কারণ মানে পড়াশোনাটা তো আসলে অভিজ্ঞতা তৈরি করে, আমাদের একরকম ভাবে ভাবতে শেখায়। তবে আমি যে খুব বেশি বই পড়ে শিখেছি কখনো বা বই পড়ে শেখাতেই আমি বিশ্বাস করি তা নয়। আমার জীবনযাপনের প্রতি মুহূর্তে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে যা আমি দেখি, আমার খুব ছোট থেকেই আমার এটাই একটা স্টাইল অফ লার্নিং ছিল যে আমি জীবন থেকে শিখতে চাই এবং সেখান থেকে যে শিক্ষাটা হয়, মানে ধরুন একটা ব্যবসা করতে গেলাম, সেখানে ফেইল হলাম। সেই ফেইলিয়ারটা আমাকে অনেক বেশি শিক্ষা দেবে রাদার দ্যান একটা বই পড়ে ৪ টে ম্যানেজমেন্ট ট্রেনিং নিলে। আমি সবসময় বিশ্বাস করি যে রিয়াল লাইফে যতক্ষণ না পর্যন্ত আমি ভুল করছি, যেটা আমার জীবনে সবথেকে বড় ইনসাইট বলে আমি মনে করি, যে স্কুল এডুকেশন আর রিয়াল লাইফ এডুকেশনের সবথেকে বড় পার্থক্য হচ্ছে, স্কুলে শেখানো হয় যে আপনি যত কম ভুল করবেন, তত আপনি ভালো ছাত্র। আর জীবন আপনাকে শেখায় যে আপনি যত বেশি ভুল করবেন, তত বেটার জায়গায় যাবেন, তার কারণ তত আপনি শিখবেন। এই শিক্ষাটা আমাকে অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে। বইপত্র নিশ্চয়ই পড়তে হয়, কিন্তু বইতে যা পড়লাম সেটাকেই এনে এপ্লাই করে দিলাম, এইটা আমি খুব একটা বিশ্বাস করি না। অসাধারণ। আমরা যত দেখছি অরিত্রর কথা শুনে অবাক হচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে ম্যানেজমেন্ট গুরু, কখনো কখনো মনে হচ্ছে সমাজবিদ্যার অধ্যাপক, আবার কখনো কখনো মনে হচ্ছে দারুণভাবে সমাজ সচেতন একজন নাগরিক। অরিত্র, আমি একটু মজার ঘটনায় যেতে চাইছি। তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমরা তোমাকে যেভাবে দেখেছি ছোট পর্দায়, স্ক্রিনে যেভাবে দেখা গেছে তাতে মনে হয়েছে উনি খুব স্নেহবৎসল। আদৌ কি শুরুটা সেরকম স্নেহবৎসল, বা সেই স্নেহের একটা সম্পর্ক ছিল শ্রদ্ধা স্নেহের? একেবারেই তাই। তার কারণ মিঠুন চক্রবর্তী এই নামটা আমি যখন মিঠুন চক্রবর্তীর সামনে গিয়ে পৌঁছই যে বয়সে, সেই বয়সে আমার কোনো ধারণাই ছিল না যে মিঠুন চক্রবর্তী কে? এই মানে ওই বয়সে আমার পক্ষে ওটা অনুধাবনই করা সম্ভব ছিল না। তো মজার ব্যাপারটা হয়েছিল যে, যেভাবে এই অরিত্র মিঠুনের যে জুটিটা, সেটা যেভাবে মানুষ দেখে অভ্যস্ত, সেইটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টও ছিল না। এরকম হয়েছিল যে আমি আর তাথই মঞ্চে একটা করছিলাম, কথা বলছিলাম। পারফর্মারকে ডেকে নেওয়ার কথা। এবার যা হয়, বাচ্চারা আমরা নানা রকম কথা-টথা বলছি, দুষ্টামি করছি। তো মহাগুরু আ ওখানে তার বিখ্যাত কালো সোফায় বসে তিনি বলেন, "হ্যাঁ, ডেকে নাও।" মানে আমাদেরকে খানিকটা থামিয়ে দিয়ে বলেন যে, "ডেকে নাও পরের কনটেস্ট্যান্টকে।" এবার সেইটা আমার তখন খুব আমি চটে যাই যে, কে এই ব্যক্তি? তিনি বসে আমি একটা কথা বলছি, আমার স্ক্রিপ্টের ডায়ালগ আমাকে বলতে না দিয়ে তিনি আমাকে ডিস্টার্ব করছেন। তো আমি তখন তাই কাউন্টার করি আমার ছেলেমানুষির ছলে। সেইটা সেইটা স্ক্রিপ্টের বাইরে ছিলেন এবং সেই সময় চ্যানেল মানে এন্টায়ার সিনারিওটা খুব অকওয়ার্ড হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। রোল কাটতে হয়েছিল সেই সময়। তার কারণ সবাই ভেবেছিলেন যে মিঠুন চক্রবর্তী বোধহয় মানে চটে গেলেন এবং তিনি আর এই প্রোগ্রাম করবেন না। কারণ কোথাকার ফচকে ছেলেপেলে সে এসে মিঠুন চক্রবর্তীকে কিনা ধমক দিয়ে দিচ্ছেন। তো যেটা অদ্ভুত ঘটনাটা হয়ে গেল যে পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। কারণ মহাগুরু দেখেছিলেন যে আমি যখন ওনাকে এইভাবে কাউন্টার করলাম, তখন ওখানে আগে বড় অডিটোরিয়াম হতো। এখন তো খুব ছোট, ছোট সেটে হয়। বড় অডিটোরিয়ামে অডিয়েন্সরা তারা খুব এনজয় করেছিলেন ব্যাপারটা। যে বাবা, মহাগুরুকে একটা ওইটুকু নোকের যোগ্য নয় বাচ্চা, সে এসে ধমকে দিল। সেইটা মহাগুরু এমন একজন পারফর্মার এবং এমন একজন অভিনেতা যে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে আমার শোটাকে এগিয়ে নিয়ে যেতে হলে, শো এর মধ্যে একটা কনটেন্ট আনতে গেলে আমার এই জিনিসটাই দরকার, কারণ দর্শক এনজয় করছেন। তো সেই কারণে তখন পুরো স্ক্রিপ্টটাই ঘুরিয়ে দেওয়া হলো। তখন ওই সাধারণ বাচ্চা ছেলে-মেয়ে বসে থাকবে আর তা হবে না। তখন এই আমার সাথে মহাগুরুর যে ফাইট এবং এই যে মানে তখন মিঠুন চক্রবর্তী কিন্তু ওই স্টলওয়ার্থ থেকে নেমে একদম আমার বয়সে নেমে এলেন এবং আমি যতদিন কাজ করেছি তার সাথে, আমি কোনোদিনই বুঝতে পারিনি যে আমি একটা সুপারস্টারের সাথে দাঁড়িয়ে এক মঞ্চে কাজ করেছি। সবসময় মনে হয় আমার সমবয়সী বন্ধু-বান্ধব যা খুশি করি, আগে ওনার মানে ছোটবেলায় আমি, বিট্টু, তাথই যারা অভিনয় করতাম, ওনার ঘরেই বসে থাকতাম। ওনার কাঁধে চড়ে ঘুরে বেড়াতাম ইত্যাদি করতাম। তো সেইটা মিঠুন চক্রবর্তীর থেকে আমরা কি পেয়েছি সেটা এই বয়সে এসে বুঝতে পারি। যতদিন আমরা অভিনয় করেছি তার সাথে বা এক মঞ্চে কাটিয়েছি, আমরা বুঝতেই পারিনি যে জীবনে কি গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা না বুঝেই পেয়ে গেলাম। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কটা এখন অটুট রয়েছে সে আগের মতো? একেবারেই গত বছরও সেই প্রোগ্রামের ২ টি এপিসোড আমি হোস্ট করেছি এবং মানে মিঠুন চক্রবর্তীর যে জায়গাটা, সেটা আমার মন থেকে এবং আমার কেরিয়ার থেকে কখনোই মুছবে না। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন। কারণ যে কজন মানুষ আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দিয়েছেন, ১ম ১০ জনের নাম যদি এরমভাবে সাজানো যায়, তার মধ্যে ১ম ২-৩ জনের মধ্যে অবশ্যই থাকবেন মিঠুন চক্রবর্তী এবং তার যে বিরাট অবদান
আমার কেরিয়ারে সেটা অনস্বীকার্য। সেই জন্য যখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজনৈতিক ডিলেমা হয়েছিল, আর কোনো অভিনেতাকে আমি কে কি বলছে না বলছে সে দেখার আগেই আমি সবার আগে প্রতিবাদে নেমেছিলাম যে মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক কি আইডেন্টিটি সেটা অন্য ব্যাপার, সেটা রাজনীতির ময়দানে হবে। কিন্তু তার মানে কোনো জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে, তার অভিনয় নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল কদর্য আক্রমণ করছিল, তখন আমি একদম মানে চোখ কান বন্ধ করে আমি মাঠে নেমে এর প্রতিবাদ করেছিলাম। তাথয়ের সঙ্গে যে একটা খুব সুন্দর দুষ্টু মিষ্টি সম্পর্ক, সেই সম্পর্কটা কি ফিকে হয়ে গেছে? খানিকটা ফিকে হয়ে গেছে, কারণ তাথইদি আমার থেকে বড়। তো তাথই এখন বিলেতে থাকেন, আমেরিকাতে তিনি আছেন কাজের সূত্রে, পড়ার সূত্রে। ফলে অনেকদিনই প্রায় যোগাযোগ নেই। এখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে খুব কম যোগাযোগ, এবং তিনি ফিল্মেও অ্যাজ সাচ নেই, অন্যরকম প্রফেশনে চলে গেছেন। তো খানিকটা যোগাযোগ ফিকে হয়েছে, তবে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে ওই অনলাইন কানেক্ট রয়েছে আরকি। আমি যে প্রশ্নটা করছি আরো স্পষ্টভাবে বলি, সেই সময়টা তো সবকিছু অন্যরকম লাগে। কে বয়সে বড়, কে ছোট সেগুলো তো অত মনে থাকে না। তাতেই কি সত্যি খুব ভালো একজন বান্ধবী বলে মনে করতে? নিশ্চয়ই। মানে সেই সময় দাথইর সাথে আমার যে বন্ধুত্ব, যে কেমিস্ট্রি ছিল, এবং খুবই ভালো অভিনেত্রী, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে সে ফুল টাইম ফিল্মেই থাকবেন বড় হয়ে। এবং তাথইদির সাথে আমার যে চমৎকার যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছিল, কারণ সেই বয়সে স্ক্রিপ্টেড কেমিস্ট্রি হওয়া সম্ভব নয়। দুটো বাচ্চা ছেলেমেয়ের মধ্যে যদি বন্ধুত্ব, যদি সেই রসায়নটা না থাকে, তাহলে পর্দায় সেটা কখনোই আসবে না। তো অবশ্যই ক্যামেরায় যেটা দেখা যেত সেটা অ্যাকচুয়ালি সেই সময় পারফরম্যান্স বলে কিছু ছিল না। ওটাই রিয়েল ছিল। আমাদের শুধু কতগুলো সংলাপ দেওয়া হতো, কিছু অ্যাকশন কমান্ড দেওয়া হতো, আমরা সেইটা এক্সিকিউট করতাম। কিন্তু বাকি যে রসায়নটা, প্লেটা হতো, সেই প্লেটা সম্পূর্ণটাই আমরাই ওরকম। আমাদের মধ্যে বন্ধুত্বও সেরকম ছিল। মহাগুরুর সাথে আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্কটাও খানিকটা সেরকম ছিল। সেইটাই জাস্ট মঞ্চে আলো হতো, চারিদিকে ক্যামেরা চলতো। আমরা সেটাকে এনাক্ট করতাম মাত্র। কোথাও কি মনে হচ্ছে ছোটবেলায় একটা বেশ বড় প্ল্যাটফর্ম পাওয়াতে এবং নিজে একজন সুপারস্টার, কারণ মেগা স্টারের সঙ্গে কাজ করলে তো অরিত্র সুপারস্টার তখন। ছোটবেলাতে এই যে সেলিব্রিটি স্ট্যাটাস পেয়ে যাওয়া, চারিদিকে প্রচারের একেবারে পাদপ্রদীপে থাকা, এই কারণে যত বড় হতে শুরু করলে, যত প্রাপ্ত মনস্ক হতে শুরু করলে, কোথাও কি মনে হচ্ছে যে তখন ফিল্ম বা এই জনপ্রিয়তার যে হাতছানি, সেটার থেকে নিজেকে ক্রমশ মুক্ত করে সমাজবিদ্যা, চারিপাশে কি হচ্ছে, কঠিন কঠিন বাস্তব বিষয়, কোথাও মনে হচ্ছে কি নিজেকে নিয়ে যাওয়াটা, মানে আমি বলতে চাইছি যে গ্ল্যামার জগৎ থেকে একটু হলেও বানপ্রস্থে চলে যাওয়ার প্রবণতা? আম এইটা একদমই আমার ব্যক্তিগত, আমার পরিবারের সহযোগিতায় আমার একটা স্ট্র্যাটেজিক ডিসিশন ছিল। তার কারণ প্রায় ১৬-১৭ বছর ফিল্ম, টেলিভিশন, মিডিয়ায় কাজ করেছি। ক্যামেরার সামনে সবথেকে বেশি কাজ করেছি। বিগত ৫-৬ বছর ক্যামেরার পেছনে, পোস্ট প্রোডাকশনে, প্রোডিউসিং ম্যানেজমেন্টে কাজ করেছি, এবং তার ফলে প্রায় ২০০-২৫০ রকমের প্রজেক্ট আমি করে ফেলেছি। এবং সেটা করতে গিয়ে যে অভিজ্ঞতার একটা ইনসাইট আমার তৈরি হয়েছিল, যখন আমি হায়ার সেকেন্ডারি দিলাম, সেই সময় ২০১৫-১৬ অব্দি আমি একদম অ্যাক্টিভলি কাজ করেছি। মানে নিয়মিত টিভি সিরিয়াল, নিয়মিত ফিল্ম, বিজ্ঞাপন, নানা রকমের জিনিসপত্র। কিন্তু সেটা করতে, করতে আমার ২-৩ টে ইনসাইট আমার হয়ে গেছিল। ১ম ইনসাইটটা হচ্ছে যে ফিল্ম সবথেকে বেশি ভোলাটাইল প্রফেশন। অন্তত যারা ক্যামেরার সামনে আছেন তাদের জন্যে। তার কারণ হচ্ছে যত বাজারটা বড় হতে থাকবে, তত মানুষের কাছে অপশন বাড়তে থাকবে। প্রেফারেন্সেস চেঞ্জ হতে থাকবে খুব তাড়াতাড়ি। এবং অভিনেতাদের ক্ষেত্রে সবথেকে বড় বিড়ম্বনা হচ্ছে যে অভিনয় তুমি কত ভালো করছো বা মন্দ করছো, তার থেকেও বড় অ্যাট্রিবিউট হচ্ছে যে মানুষ কতক্ষণ আমাকে দেখছেন টিভিটা চালিয়ে। যেই মুহূর্তে সে চ্যানেলটা বদলে দেবে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা হলেও কিন্তু আমাকে কোনো প্রোডিউসার আমাকে ইনভেস্ট করে আর ডাকবেন না, কোনো ডিরেক্টর আমাকে কাস্ট করবেন না। এবার সেখানে যে প্রবলেমটা হলো যে এই যে একটা ইকোনমিক প্ল্যানিং বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, অভিনেতা এই রোলটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ফ্রিল্যান্সার। এবং ফ্রিল্যান্সার হওয়াতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি ধরুন নিয়মিত কাজ করছি, ফলে আমার ধরুন মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা রোজগার হচ্ছে। এবার তার ফলে অবভিয়াসলি আমার এক রকমের লাইফস্টাইল হচ্ছে, আমি এক রকমের জামা জুতো পরছি, এক রকমের মোবাইল ফোন ব্যবহার করছি ইত্যাদি। এবার মাথায় রাখতে হবে এই যে ১ থেকে ১.৫ লক্ষ টাকাটা, এই আর্নিংটা আমার আসছে হচ্ছে ফ্রিল্যান্স থেকে। যেই মুহূর্তে আমি আমার বাজার পড়তে আরম্ভ করলো, তখন সেই ১.৫ লক্ষ টাকাটা হঠাৎ একদিন নেমে ১০,০০০ টাকাতেও নেমে আসতে পারে। যখন আমার মাত্র দিনে হয়তো সারা মাসে আমি ২ টো শুটিং এর কল পেলাম। এবার ঘটনা হচ্ছে আমি ১.৫ লক্ষ টাকায় যে বিনিয়োগগুলো করেছিলাম বা যে ধরনের জীবনযাপন আমি করতাম, যে জুতোটা পরতাম, জামাটা পরতাম, আমি ১০,০০০ টাকায় সেটা করব কি করে?
তখন যে জিনিসটা গ্রাস করতে আরম্ভ করবে সেটা হচ্ছে অবসাদ, যেটা বহু অভিনেতাকে বেশ বিড়ম্বনায় ফেলেছে। অনেক বড় বড় স্টলওয়ার্ডরা এর শিকার হয়েছেন। এবার জনপ্রিয়তার লোভ একটা সব থেকে মানে মারাত্মক লোভ, সেটা যে কোনো যারা অন্তত মিডিয়াতে কাজ করেন, অভিনেতা বলুন, পলিটিশিয়ান বলুন, সাংবাদিক বলুন, এই জনপ্রিয়তার লোভটা ভীষণ, মানে টাকার থেকেও অনেক বড় একটা লোভ। যে আমি যাচ্ছি, 4টে লোক আসছেন, ছবি তুলছেন, ইত্যাদি ইত্যাদি করছেন। কিন্তু এটা পেতে পেতে আমি ফিল করতে আরম্ভ করছিলাম যে আমার একটা ব্যাকআপ প্রফেশন থাকা প্রয়োজন। তার কারণ যে কোনো মুহূর্তে যখন এটা ফ্লিপ ফ্লপ হতে থাকবে, কারণ একটা মানুষের কেরিয়ারের গ্রাফ কখনোই কনস্ট্যান্ট ঊর্ধ্বমুখী হতে পারে না ইন এনি ডোমেন। আপনার একবার পড়বে, 5 বছর আপনি কোনো কাজ পেলেন না, একদম সব রসাতলে গেল, আবার উঠলেন, উঠে এমন জায়গায় চলে গেলেন, সে অমিতাভ বচ্চনকে একসময় ব্যাংক্রাফট হতে হয়েছে। তো ঘটনা হচ্ছে যে এই যে যখন আমার ডাউনফলটা শুরু হলো, আমি তখন মানে জীবনটা যাপন করব কিভাবে, আমার তখন জীবনের দর্শন কি হবে, আমি সার্ভাইভ করব কিভাবে। তখন তো আমি হঠাৎ আমার হন্ডা সিটি ছেড়ে আমি তো লোকাল ট্রেনে উঠতে পারবো না, আমাকে তো তখন লোকজন মানে ঠাট্টা তামাশা করবে। তখন সেটা কিভাবে আমি রিঅ্যাক্ট করব, সেইটা করতে করতে আমি মনে করলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং একটা ব্যাকআপ প্রফেশন রাখা আমার জন্য অন্তত অত্যন্ত জরুরি। এবারে আমার যখন মোটামুটি মাস্টার ডিগ্রি হয়ে গেল, আমি যখন ঠিক করলাম যে হ্যাঁ, ম্যানেজমেন্ট কনসাল্টিং বা ল নিয়ে কাজ করব, এটা মোটামুটি একটা সেটেল ডাউন জায়গায় চলে আসছে, তখন আমি আবার ফিল্মে ব্যাক করছি। তার কারণ আমি জানি যে যদি কোনো কারণে আগামী 5 বছর দেখা গেল ফিল্মে আমি কিছুই করে উঠতে পারলাম না, কিন্তু আমাকে ডুবে যেতে হবে না। আমার কাছে একটা ব্যাকআপ প্রফেশন থাকবে যেটা সমান অর্থনৈতিক ক্ষমতা এবং সমান সামাজিক ক্ষমতা আমাকে দেবে। অবশ্যই। আমার মনে আছে অরিত্রকে সন্ধে নামার আগে রাহুল বোসের সঙ্গে অভিনয়ের জন্য ফোন করেছিলাম। তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। বেচারা খুব চেষ্টাও করেছিল, কিন্তু অত উৎসাহ দেখায়নি যতটা না অরিত্রর মায়ের উৎসাহ ছিল। মা বোধহয় প্রথম থেকেই খুব মানে খুব উৎসাহের সঙ্গে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। তাকে বোধহয় খুব ঝড়-ঝাপটা সহ্য করতে হয়েছে। মা-বাবাকে সবথেকে বেশি বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং তার কারণ অবভিয়াসলি মাকে সমস্ত জায়গায় যেতে হতো এবং বাবাকেও তো আরো করতে হয়েছে। বাবা নিজে সরকারি কর্মচারী। ফলে অফিস সামলে এরকমও হয়েছে রাত্রেবেলা প্রোগ্রাম, সারাদিন অফিস করে আবার আমরা গাড়ি করে যাচ্ছি। তখন এই সাংস্কৃতিক সন্ধ্যা যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো অ্যাটেন্ড করতে হতো প্রচুর। ফলে পারিবারিক সাপোর্ট না থাকলে কোনো জায়গাতেই আ সফল হওয়া যায় না। একা কখনো লড়ে কিছু করা যায় না। আমার পরিবার, আত্মীয়স্বজন, দাদু-দিদা এরা যেভাবে সাপোর্ট করতেন, মানে আমার এখনো মনে আছে আমার ১ম সিভিটা আমার দাদু বানিয়ে দিয়েছিলেন। কারণ তখন এত কাজ করছিলাম, না আমার মা বা বাবা না আমি, আমাদের মনেই ছিল না যে আচ্ছা হ্যাঁ রাইট, এই সিরিয়ালটাতে অভিনয় করেছি দীর্ঘদিন। সেই ১ম সিভিটা, ১ম ডকেটটা যে আমি কি, কি প্রজেক্টে কাজ করেছি, দাদু এগুলো ডায়েরি লিস্টিং করতেন যে এই সিরিয়ালটা হয়ে গেল ১ বছর। এই টেলিফিল্ম হয়ে গেল, এইটা হয়ে গেল। এই ডকেটটা ১ম আমার দাদু আমাকে বানান। তারপরে সেটাকে আমি ডিজিটাইজ করি, কম্পিউটার আসার পরে সেইটাকে প্রপার সিভি-টিভি ফরম্যাটে বানাই। ফলে পারিবারিক সাপোর্ট না থাকলে মানে কোনো ডোমেনেই কিছু করা যাবে না। তোমার যে এই দুষ্টু মিষ্টি ব্যবহারটা যেটা ছিল, চটপটে ব্যবহারটা, সেটা কি পরিচালকরা ব্যবহার করতে চেয়েছেন তো ছবিতে? 90% ক্ষেত্রে সেটাই সত্যি। তার কারণ আ আমি যে ধরনের চরিত্রে অভিনয় করতাম, হাঁদা-ভোদা বলুন, এই সমস্ত ছবিগুলোতে বা পরাণ যায় জ্বলিয়ারে বলুন, অতটা বাচাল এবং পাকা বাচ্চা না হলেও খানিকটা দুষ্টু আমি ছিলামই। ফলে আমাকে খুব একটা আ যে প্রচুর অভিনয় করতে হয়েছে, আমি একদম চুপ করে বসে থাকতাম আর ওখানে গিয়ে ফাটাফাটি করে অভিনয় করে দিচ্ছি, তা ছিল না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এবং আমি কোনো অভিনয়ের স্কুল থেকেও আসিনি। মানে কোনো রকম প্রাতিষ্ঠানিক যে অভিনয়ের শিক্ষা দরকার, সেটা আমি সেই শিক্ষণ আমি শুরু করেছি বেনি বাসুর কাছে ২০১৭ র পরে। ১৭-১৮ তে এসে মোটামুটি আমরা শুরু করেছি। কিন্তু তার আগে আ আমার কোনো রকম কোনো থিয়েটার স্কুল, আমি থিয়েটারও অ্যাজ সাচ করিনি। যেটা করেছি অভিনেতা মানে গেস্ট হিসেবে ১টা-২টো চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সেটাকে থিয়েটার ট্রেনিং বলা যায় না কোনোভাবেই। আমি কোনো ফিল্ম ইনস্টিটিউট ব্যাকগ্রাউন্ড নেই। ফলে একেবারেই কোনো রকম থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমার ছিল না। তো যতটুকুই করেছি সেটা আমার ভেতরে যেটা ছিল এবং যেটা ইমপ্রম্পটু বা ইনস্টিংক্ট যতটুকু চলে আসার সেইটাই এসেছে এবং সেইটাই পর্দার সামনে আমরা এনাক্ট করেছি। আরেকটা পার্ট আছে যেটা হলো যে যারা শুরু করে জীবন, কেরিয়ার শুরু করে, তাদের একটা ভাবনা থাকে যে তারা এই অভিনেতার সাথে যদি সুযোগ পায়। অরিত্রর ক্ষেত্রে কিন্তু এটা ছিল যে প্রথম দিকেই মহাগুরি বা জিৎ, দেব এদের সাথে যে কাজ করার যে একটা সাইকি কাজ করে যারা অভিনেতা হয়। তো সেইটা কি তোমার ক্ষেত্রে ওরা মনে হয়েছিল ওই বয়সে, অল্প বয়সে? না, তার কারণ আমার সেই সময় যে বা মানে এমন একটা বয়সে আমি এনাদের সাথে কাজ করেছি। মানে আপনি দেবদা, জিতদা তো বটেই, মহাগুরু
বলুন, তারপরে সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী দেবী, এই ধরনের সুপ্রিয়া দেবীর সাথে হাদাবোদায় অভিনয় করেছি। এই যে মানুষগুলোকে আমি পেয়েছি বা যে সমস্ত ডিরেক্টরদেরকে আমি পেয়েছি, যে বয়সে আমি তাদেরকে পেয়েছি সেই বয়সে ওই অ্যাম্বিশনটা সেট করারই আমার কোনো আইডিয়া ছিল না। তো যেটা হয়েছে, যে কারণে হয়েছে বলে আমি এখন বুঝতে পারি, সেটা হচ্ছে সর্বপ্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে মনোপলি। তার কারণ সেই সময় কোনো প্রতিযোগী ছিল না আমার। সেই কারণে আমার পক্ষে ইজিয়ার টু অ্যাভেল হয়ে গেছিল। আজকে যদি আমি বাচ্চা হিসেবে শুরু করতাম, তাহলে আমাকে অনেক কসরত করতে হতো, অনেক লড়তে হতো। সেই সময় ফিল্মে ছোটদের আপনি যদি দেখেন, যে সময় আমি ছোট হিসেবে অভিনয় করেছি, সেই সময় হাতে গোনা হয়তো ২ থেকে ৩ জন শিশু শিল্পী আমরা সেই সময় দেখতে পারবো যারা কাজ করছে। যেই সংখ্যাটা এখন অনেক বেড়ে গেছে। ফলে প্রতিযোগিতা যেহেতু কম ছিল, ফলে যেই মুহূর্তে আমি একটা ভালো পারফর্ম করতে শুরু করলাম, সবার নজর এসে গেল যে একেই নিতে হবে, একেই নিতে হবে। অপশনটা মানুষের কাছে কম ছিল। আজকে করলে খুব চট করে আমি দেবের ছবিতে পাঠ করতে পারতাম কিনা, বা একটা ব্লকবাস্টার বাংলা ছবিতে অভিনয় করতে পারতাম কিনা, আমাকে ৪ বার অডিশন দিতে হতো, অনেক কসরত করতে হতো, অনেক PR করতে হতো এখন আধুনিক ভাষায়। সেই সমস্ত করে টোরে অনেক লড়তে হতো। সেটা যেই সময় আমি করেছিলাম, সেই সময় বাজারটা ছোট হওয়াতে, প্রতিযোগিতাটা কম হওয়াতে আমার পক্ষে অপশনস গুলো ইজিয়ার টু অ্যাভেল হয়েছে। সেটা privilege। তাহলে কি অরিত্র একটা বেঞ্চমার্ক সেট করেছো তুমি বলবে? মানে হংসরাজের পর, অরিন্দম দার পর অরিত্র একটা মাইলস্টোন, বিশেষ করে শিশু শিল্পীদের ক্ষেত্রে। সেটা তো ছবি ছবি বিশেষজ্ঞ বা ঐতিহাসিকরা বলতে পারবেন যে কতটা কি আমি অবদান রাখতে পেরেছি, সেটা নিজেকে তো জাজ করা যায় না। কিন্তু আমার যেটা এখনো মনে আছে, যে টেলি সম্মান বা এই ধরনের পুরস্কারগুলিতে প্রথম আমি আসার পরে আমাকে অর্গানাইজাররা বলেছিল যে আপনি প্রথম শিশু অভিনেতা যে অ্যাওয়ার্ডে নমিনেশন পাচ্ছেন শিশু অভিনেতার ক্যাটাগরিতে নয়, বরং অভিনেতা ক্যাটাগরিতে। এবং এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি ছিল। আমি একবার পেয়েও ছিলাম টেলি সম্মান, যেটা অভিনেতা এবং শিশু অভিনেতা নয়। কিন্তু শিশু অভিনেতাদের জন্য, চাইল্ড আর্টিস্টদের জন্য একটা আলাদা ক্যাটাগরি থাকে। কিন্তু সেই বছর থেকে যেটা হয়েছিল, যে অভিনয়ের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এত বাড়তে শুরু করেছিল আমার, এবং জনপ্রিয়তা বাড়তে শুরু করেছিল, তখন কিন্তু বড় অভিনেতাদের সাথে এক কম্পিটিশনে, এক নমিনেশনে আমি জায়গা পেয়েছিলাম এবং পুরস্কার পেয়েছিলাম। সেটা আমার কাছে একটা বিরাট, আমার কাছে অন্তত বিরাট প্রাপ্তির ব্যাপার ছিল সেই সময়। অবশ্যই আমি রাকেশের কাছে যাব, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো, সেটা হচ্ছে চাইল্ড আর্টিস্টদের ব্যাপারে। আবার আপনার বিষয়টাও হচ্ছে সমাজবিদ্যা। আপনি বোধহয় আমার থেকে ভালো জানেন আমি আপনি আমার কেন চলে গেলাম সমাজবিদ্যার জন্যই হয়তো গেলাম। তুমি হয়তো খুব ভালোভাবে জানো যে ফরাসি দেশে এই মুহূর্তে কোনো টেলিভিশন শোতে আইন করে কোনো বাচ্চাকে কোনো ধরনের এমন পোশাক পরানো যাবে না যা প্রাপ্তবয়স্ক পোশাক, এবং রিয়েলিটি শোতে কাউকে জোর করে নামানো যাবে না, এবং যদি নামানো হয় শুধুমাত্র অভিভাবক অভিভাবিকা নয়, একেবারে পরীক্ষা দিয়ে বোর্ড বসিয়ে তাকে নামাতে হবে। কোথাও কি মনে হচ্ছে যে চাইল্ড আর্টিস্টদের ওপর বা যারা শিশু শিল্পী তাদের ওপর যেভাবে পরিবারের ক্ষেত্রে হোক, ধরুন বাবা মা তারা জীবনে লাইমলাইটে আসতে পারেনি, বাচ্চাকে এগিয়ে দিচ্ছেন, অথবা কোথাও কোথাও একটা সামাজিক একটা পাড়ার বা একটা ক্লাবের জন্য তাকে নামিয়ে দেওয়া হচ্ছে এমন এক একটা কাজে, যেটা তার পক্ষে তার বয়সে খুব দুরূহ। এই বিষয়টা তো সমাজবিদ্যারও বিষয়। মনে হয় কি আমাদের দেশে এই ধরনের আইন আসা উচিত? দেখুন, সমাজকে কন্ট্রোল করতে গেলে দুটো জিনিস দরকার। এক হচ্ছে আইন, যেটা আপনি একদম পুলিশ প্রশাসন, আদালত ইত্যাদি দিয়ে ম্যানেজ করবেন। আরেকটা হচ্ছে নীতি শিক্ষা। আপনি যে দিকটা অ্যাড্রেস করলেন, যে ছোটরা এই ধরনের কেন, মা-বাবারা কেন এগুলোতে একটু মনে করেন, কারণ যেকোনো প্রফেশনেই আপনি যদি দেখেন, যে মা-বাবাদের না পাওয়া ইচ্ছেগুলো তারা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েদের উপরে চাপিয়ে দিতে চান। তবে ফরচুনেটলি আমার ক্ষেত্রে সেরকম হয়নি। তার কারণ এগুলো আমার পরিবারের কোনোদিন অ্যাম্বিশনই ছিল না। আমি শুরু থেকেই জানতাম আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, সরকারি কর্মী হব। কিন্তু ফিল্মে চলে আসাটা একদম অপরিকল্পিতভাবে হয়েছে। কিন্তু যদি জনপ্রিয়তার গল্পে ঢুকতে হয়, তাহলে কিন্তু আজকের দিনে ওই থিওরি আর শুধু আইন দিয়ে বেঁধে দিলাম যে ফিল্ম বা টেলিভিশনে কাজ করবে না, তা নয়। তার কারণ এখন একটা নতুন জিনিস এসে গেছে, সেটা হচ্ছে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন। এবং আপনি যদি দেখেন, আমার বাড়ির নিচে অ্যাবাকাস স্কুল আছে, আমি সেখানে গিয়ে দেখি যে অ্যাবাকাস করছে যে বাচ্চা ছেলেমেয়েরা, তারা অ্যাবাকাস হয়ে যাওয়ার পরে সবাই মিলে ভেবে এসছে যে আজকে এই রিলটায় আমরা সবাই মিলে নাচবো। সেটা কিন্তু কোনো মা-বাবা বলে দিচ্ছে না, সেটা স্কুলের মাস্টারমশাই বলে দিচ্ছে না। ফলে এই যে ফেমটা, এটা ইউকে তেও ল আছে যে 16 বছরের নিচের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। যেকোনো প্রযুক্তির একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। কিন্তু আনফরচুনেটলি আমাদের যুব সমাজের কাছে, যেহেতু আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি এবং আমাদের রিসোর্সের অ্যাভেলেবিলিটি অনেক কম এবং পাওয়ার প্রবণতা অনেক কম,
সেই জন্য ছেলেমেয়েরা কিন্তু ভালো খারাপের এই বৈষম্যটা না বুঝতে পেরে অধিকাংশ ক্ষেত্রে খারাপ দিকে পরিচালিত হয়ে যাচ্ছে। এবং ছেলে মেয়েদের মধ্যে এখন এমন প্যারামিটার চলে এসেছে যে তারা বন্ধু ঠিক করছেন কে ইনস্টাগ্রামে কোন ধরনের, আচ্ছা ও ওই কোরিয়ান ওই ব্যান্ডটা নিয়ে অনেকে করে, এর সাথে খুব একটা বন্ধুত্ব জমানো যাবে না। এটা আমি নিজে আমার যারা নেক্সট জেনারেশন কাজিনস আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের স্কুলে এই জিনিসগুলো পর্যন্ত ঢুকে গেছে যে অনলাইনের বিহেভিয়ারটা কি, অনলাইন সেলফটা কার কিরকম, সে কি ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে, সে কতটা এই ধরনের পপুলার কালচারের সাথে খাপ খেয়ে চলতে পারছে, সেই হিসেবে তাদের কিন্তু পিয়ার গ্রুপস গুলো তৈরি হচ্ছে, সেই হিসেবে তাদের বন্ধুত্বের নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ফলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং যেটা চেষ্টা করতে হবে যে বাচ্চাদের মধ্যে যেন এই পপুলারিটি বা আমার কত ফলোয়ার্স হলো, আমার রিলটার কত রিচ হলো, আমার ওইটার কত শেয়ার হলো, এইটার থেকে তারা প্রোডাক্টিভিটি কতটা বের করে আনতে পারেন যাতে তাদের আলটিমেট মেন্টাল গ্রোথটা হয়, সেইটা যদি আমাদের লেজিসলেশনের পক্ষ থেকে আমরা দেখতে পারি সেটা অনেক বেটার সোসাইটি খুব ভালো। হতে পারে। একটা পিরিয়ড তুমি কাজ করে গেছো পরপর 2003 থেকে, যেটা বলছিলাম, তারপরে সে 2016-তে এসে তোমার, আমি যদি ভুল না করি, দুগ্গা দুগ্গা ধারাবাহিকে তোমাকে শেষবার দেখা গিয়েছিল। তারপরে একদমই তুমি ব্ল্যাঙ্ক, কোনো তোমাকে দেখা যাচ্ছিল না কোনো জায়গায়। অনেকের ধারণা অনেক রকমের আসে, যেটা দর্শকের হয়, যে হয়তো তাকে আর কাস্টিং করা হচ্ছে না বা একই জিনিস আর নেয় না, অনেক কিছু কথা আসে। তো তোমার অ্যাকচুয়ালি ব্যক্তিগত দিক দিয়ে আসলে কি হয়েছিল? দুটো কারণে আমি সেই সময় অফ নিয়েছিলাম। একটা তো বললাম যেটা একাডেমিক কারণে আমার মনে হয়েছিল যে এই সময়টা যদি চলে যায় আমার একাডেমিক যে টাইমটা সেটা আর ফিরে আসবে না। তো আমাকে ফাউন্ডেশন তৈরি করতে হলে এখন থেকে ঠিক রাখতে হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি আমার পারফরম্যান্স টা স্টাডি করেন তাহলে দেখবেন যে বিগত ১৩-১৪ বছর ধরে আমি কনস্ট্যান্ট একই চরিত্রে অভিনয় করছিলাম। একই ধরনের স্ল্যাপস্টিক কমেডি, একই ধরনের এই মানে গেছো বাচ্চা, পাকা বাচ্চা, জ্যাঠামি করে এই ধরনের জিনিসগুলো করতে, করতে দুটো জিনিস হয়ে গেছিল। এক, আমার পারফরম্যান্সের বৈচিত্র্য আমি ফিল করতে পারছিলাম যে আমার ভার্সেটালিটি বা ডায়নামিক্স কমতে শুরু করেছিল। এবং তখন আমার মনে হয়েছিল যে দুটো জিনিস হয়েছে। একটা কৃষ্ণ বলে, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বলে একটা চরিত্রে আমি ঘটোৎকচের চরিত্রে অভিনয় করেছিলাম এবং যেটার মধ্যে কিন্তু কমেডি ছিল না, একদম লড়াই, যুদ্ধ এই সমস্ত ছিল। খুবই কম্পিউটার গ্রাফিক্স হেভি একটা চরিত্র ছিল। সেইটা যখন টেলিকাস্ট হলো, টেলিকাস্ট হওয়ার পরে আমি যখন মেট্রো করে আসছি, আমাকে কিছু লোক বলল, "তোমাকে আগের দিন দেখলাম টিভি চ্যানেলে ওই সিরিয়ালে, দারুণ এনজয় করেছি।" আমার তখন মাথাটা যদি স্ট্রাইক করেছিল যে তাহলে পারফরম্যান্সটা মানে আমি ক্রিয়েট করতে পারিনি। তার কারণ আমি ঘটোৎকচের চরিত্রে যদি অভিনয় করে থাকি, সেখানে হাসার বা এনজয় করার কিছু নেই। কিন্তু মানুষের কোথাও একটা এক্সপেকটেশন রয়ে গেছে যে অরিত্র স্ক্রিনে আসছে মানেই একটা কমেডি হবে, একটা কমিক রিলিফ হবে, ছবিটার মধ্যে একটা 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 একটু এনজয় করব। এইটা থেকে বের করে আনার জন্য আমার দুটো জিনিস দরকার ছিল। এক, মানুষের মন থেকে আমি যে ধরনের চরিত্রে বা যা ইমেজ, পারসেপশনটা যেটা ছিল সেটা মুছতে দিতে হতো। ২, আমার নিজের পড়াশোনা এবং নিজের অভিনয় চর্চাটার খানিকটা প্রয়োজন ছিল যাতে আমার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় যে ধরনের চরিত্রে আমি অভিনয় করে এসছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ধরন, অ্যাপিয়ারেন্স সেইটা যেন কোথাও গিয়ে ওই টিপিক্যাল কমেডির ধাঁচে না আবার পড়ে যায়। সেই কারণে আমি ওই গ্যাপটা নিলাম এবং তারপরে এখন আবার আমি যেমন একদম অন্য চরিত্রে অভিনয় করছি, ওয়েব সিরিজ করছি, একটা সায়েন্স ফিকশন ওয়েভলেন্থ বলে একটা ফিল্মে অভিনয় করলাম। এখানে কমেডির লেশমাত্র নেই, সম্পূর্ণ অন্যরকম একটা অ্যাপোক্যালিপটিক রোল। এই জিনিসপত্রগুলো করে, করে আমি আবার নিজের একটা অন্য দিক এক্সপোজ করা যায় কিনা সেটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। বাহ! তার মানে আস্তে, আস্তে কোথাও একটা সিরিয়াস দিকে প্রবেশ করছে অরিত্র। মানে সব দিক থেকে। না সিরিয়াস, হ্যাঁ, সিরিয়াস বলব না। মানে যা কমেডিও যে করছি না তা না। আমি নতুন যে বাংলা ছবিটি করছি সেখানেও কমেডিটা রয়েছে। কিন্তু মানে একপেশে যাতে না হয়ে যায় এবং পারফরম্যান্স এর মধ্যে যাতে ভ্যারাইটি থাকে। কারণ একজন অভিনেতা ভালো চরিত্রে, নিত্য নতুন চরিত্রে অভিনয় করবেন এটাই আমাদের নেশা। আমরা যখন আগে কেউ কোনো ডিরেক্টর ফোন করেন, আমরা আগেই জিজ্ঞাসা করি চরিত্রটার মধ্যে কত রকমের বৈচিত্র্য আছে। কারণ ভালো কনটেন্টে অভিনয় করতে পারা, নিজের এই যে এনঅ্যাক্ট করাটা এটা খুব অদ্ভুত ধরনের নেশা। এই এনঅ্যাক্টটা যত রকমভাবে করতে পারি আমাদের তত মানসিক স্যাটিসফ্যাকশন হয়। অন্তত আমার হয় একজন অভিনেতা হিসেবে। তো সেই কারণে কমেডি তো থাকবেই। সেটা তো আমার মানে কমফোর্ট জোন। সেটাকে তো আমি অস্বীকার করছি না। কিন্তু কমফোর্ট জোনের বাইরে, ওই বাবেলটার বাইরেও অন্যান্য চরিত্রে কতটা পাঠ করা যায়, পারি কিনা, অডিয়েন্স আমাকে নেন কিনা, এগুলোও তো একবার ইনোভেট তো করে একবার দেখতে হবে। সেইটা দেখি কতটা করতে পারি। রাজ্য জুড়ে কি চলছে? কমেডি চলছে না সিরিয়াস একটা আবহ চলছে? রাজ্য জুড়ে দুটোই চলছে। মানে একদিকে আপনি যদি
সোশিও পলিটিক্যালি দেখেন তাহলে তো পুরোটাই সার্কাস চলছে, আর মানুষের জীবনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন তাহলে খুবই একটা গুরুত্বপূর্ণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমি সুমন্ত্র আমাকে বলছিল যে অরিত্রর সুমন্ত্র আমাদের সহকর্মী বলছিল অরিত্রর কোথাও যেন সোশ্যাল মিডিয়া পোস্টগুলো খুব তাৎপর্যপূর্ণ। প্রচন্ড রকম ভাবে তাৎপর্যপূর্ণ থাকে এবং আমি ফলোয়ার অরিত্রর একদম। বর্তমানে খুবই অ্যাক্টিভ ও সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে আমিও ফলোয়ার ওর। তো ওর একটা দুদিন আগে একটা পোস্ট যেখানে ও লিখেছিল রাজনৈতিক অসম্মানজনক একটা পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে। তো কেন এই বিষয়টা একটু জানতে চাই। দেখুন, দু তিনটে কারণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমি বিরক্ত হয়েছি। প্রথম কারণটা হচ্ছে যে রাজনীতি এমন একটা ডোমেন যেখানে কিন্তু আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং সম্পূর্ণ যে জীবনের ধারাটা কোন দিকে যাবে সেটা ডিসাইড হয়। কারণ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পার্লামেন্ট, এখানে বসে ল ফর্ম হয়, পলিসি ফর্ম হয়। তো যারা সেই জায়গাগুলোয় বসছেন তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। আপনি যদি পলিটিক্যাল কমিউনিকেশনগুলো দেখেন কিছুদিন ধরে যা যা চলছে, একজন মুখপাত্র, একজন রাজনৈতিক মুখপাত্র, আমি কারোর নাম বলছি না, তিনি একটা চ্যানেলে এসে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে দালাল বলছেন। আমার কারোর বিচার পছন্দ নাই হতে পারে, তার জন্য কোর্ট আছে, আইন ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্ট আছে, আপনি সেখানে যান। অথবা আপনার যদি তার কর্মকাণ্ড নিয়ে বলার থাকে, সে তো অভিজিৎ গাঙ্গুলি সুপ্রিম কোর্টে সমালোচিত হয়েছেন, তাকে যে এখানে বিরাট বন্দনা করা হয়েছে তা না, কিন্তু তার যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা সেটা ঠিক হতে হবে। একজন পাগড়ি পরা লোক দেখে এখন শোনা যাচ্ছে যে একজন রাজনৈতিক ব্যক্তি তিনি খালিস্তানি বলেছেন, যেটা একটা বিরাট সামাজিক জায়গায় চলে গেছে। তো যারা পলিটিক্সটা করছেন, যারা পলিটিক্যালি কমিউনিকেট করছেন, আমাদের মাথায় রাখতে হবে যে পলিটিশিয়ানদের যে ফ্যান ফলোয়ার, এই যে অনুগামী, সে যে কোনো দলেরই হোক, প্রত্যেকের একটা নিজস্ব রকম আদর্শ হিসেবে অনুগামী আছে। তো আমি যেটা করব, আমার অনুগামীরা খানিকটা সেটা ফলো করবে, কারণ সেইটাই নিয়ম হচ্ছে ফলোয়ার্স। তারা কিন্তু খানিকটা অন্ধভক্তের মতোই হয়তো করবে, কিন্তু করবে। পথপ্রদর্শক। আজকে যদি একটা টিভি চ্যানেলে বসে একজন পলিটিক্যাল কমিউনিকেটর যদি জাস্টিসকে ডেকে বলেন এবং অ্যাঙ্কার কোনো রকম ব্যবস্থা নিলেন না, বয়কট করা উচিত ছিল, শো বন্ধ করা উচিত ছিল, টেলিকাস্ট ড্রপ করা উচিত ছিল, অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সেটাকে নিয়ে আবার কাটাছেড়া করে নানা রকম অ্যানালাইজ করা হচ্ছে। তিনি আরো বেশি করে দাগিয়ে দিয়ে বলছেন এই যে জিনিসটা হচ্ছে, পলিটিক্সকে এখন মানুষ আর সম্মান করে না। আপনি যদি কোনো জায়গায় গিয়ে বলেন যে আমি একজন এমএলএ, আমি একজন কাউন্সিলর, আমি একজন এমপি, লোকে প্রথমেই বলবে ধান্দাবাজ, ধাপ্পাবাজ। কিন্তু সব এমএলএ এমপি ধান্দাবাজ, ধাপ্পাবাজি করতে আসেননি। কিন্তু এবং এই প্রফেশনটাও ধান্দাবাজি, ধাপ্পাবাজির প্রফেশন নয়। কিন্তু বিগত কয়েক বছরে যেভাবে যারা রাজনীতি করছেন, সেটা শাসক পক্ষ বলুন, বিরোধী পক্ষ বলুন, তারা যে ধরনের কথা বলেন, একে অপরকে যে ভাষায় কথা বলেন, আর চিফ মিনিস্টারকে যে ভাষায় আক্রমণ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়, কেন করা হবে? তার জন্য যেটা হয়েছে যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা এবং মানুষ যেভাবে পারসেপশন করছেন, আপনি রাস্তাঘাটে বেরিয়ে বলুন যে আপনি যে দলই করুন না কেন, আপনি যে দলেরই নিজেকে প্রতিনিধি বলবেন, আপনি গালাগালি খাবেন মানুষের কাছে। তার কারণটা এই নয় যে ওই দলটাকে তার পছন্দ নয় বা সে খুব ভাবিত সেই দলটা নিয়ে। তার কারণ হচ্ছে রাজনীতি, এই প্রফেশনটাকেই মানুষ ধরে নিয়েছে একটা ফাজলামির জায়গা, কোনো কাজ নেই, উল্টোপাল্টা কথা বলবে, একে ওকে গালাগাল করবে, এবং সেজন্য একটা ডিসরেসপেক্টফুল, একটা হিউমিলিয়েটিং জায়গা হয়ে গেছে পলিটিক্যাল ডোমেনটা এখন। রাজনীতিতে নতুন প্রজন্ম আসলে কি এই পরিবর্তনটা কি আসবে, কি মনে হয়? নতুন প্রজন্ম তো আসবেই, সভ্যতার নিয়মে সেটা আসবে, কিন্তু নতুন প্রজন্ম এলেই শুধু হবে না। নতুন প্রজন্মের মধ্যে সেই শিক্ষিত সচেতন লিডারশিপটা থাকতে হবে। আমি যে কমিউনিকেটরের কথা বললাম, যিনি জাস্টিস গাঙ্গুলিকে দালাল বলছেন বা ধাপ্পাবাজ বলছেন ইত্যাদি ইত্যাদি বলছেন, তিনি কিন্তু নতুন প্রজন্মের প্রতিনিধি, তিনি কিন্তু যুবক, কিন্তু তার এই লিডারশিপটা নেই, বা তার লিডাররা তাকে শেখাননি যে কিভাবে একটা পাবলিক কমিউনিকেশনে কিভাবে অ্যাড্রেস করতে হয়। তো ফলত নতুন প্রজন্ম আসবেই, সেটা তো সভ্যতার নিয়মে আসবেন, কিন্তু তাদের শিক্ষা, সচেতনতা এবং মডার্ন কমিউনিকেশন ট্রেনিং, যে আমি কোন প্ল্যাটফর্মে কিভাবে কথা বলছি। সমালোচনা তো হবেই, একটা পলিসি তার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, একটা আদর্শ তার ভালো দিক থাকবে, খারাপ দিক থাকবে, কিন্তু কোনো ফ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, কোনো মানে শব্দ চয়ন ও ভাষা বয়নে কোনো রকম গাইডলাইন ছাড়া, যা মনে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পর্যন্ত যাচ্ছে তাই বলা হচ্ছে, টেলিভিশন চ্যানেলে এসে যাচ্ছে তাই বলছেন, সেটা বললে আপনি নতুন প্রজন্ম আনুন আর পুরনো প্রজন্ম আনুন, ইন দি এন্ড একই সিচুয়েশন থাকবে। যে অনেক ছোট বয়সে তুমি রিয়েলিটি শো হোস্ট করছো, যেমন ডান্স বাংলা ডান্স, এই রিয়েলিটি শোতে মানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা অনেকেই মানে বাচ্চা থেকেই যাদেরকে দেখে, তো সেখানে ওরাও চায় যে আমাদের ছেলেমেয়েরাও যে টিভিতে যাক।
তো এই রিয়ালিটি শোটা কতটা সঠিক, নাকি এর পেছনেও অনেক কিছু নাটক চলে? আমি যতদিন অন্তত কাজ করেছি সেখানে দেখুন যে কোনো প্রফেশনের লবি থাকে, যে কোনো প্রফেশনে। আমি যে অফিসে বসে আছি এখানেও একটা লবি থাকবে, আমি যদি কোথাও চাকরি করতে চাই সেখানেও থাকবে। লবির মানেটা হচ্ছে যে ক্ষমতাকে কখনো অস্বীকার করা যায় না। সেটা অর্থনৈতিক ক্ষমতা হতে পারে, সামাজিক ক্ষমতা হতে পারে, ইকোনমিক ক্যাপিটাল আর সোশ্যাল ক্যাপিটাল। এবার সোশ্যাল ক্যাপিটাল বা কালচারাল ক্যাপিটালটা হচ্ছে যে প্রভাবশালী যে বাড়ির ছেলে মেয়েটা আসবে, ধরুন আমার সাথে আমার চ্যানেলের সিইওর খুব ভালো বন্ধুত্ব, তো আমি কিন্তু অবভিয়াসলি একটু বলার চেষ্টা করব সিইওকে যে একটু দেখবেন যে আমার মেয়ে যাতে একটু সেমিফাইনাল অবধি কোনোভাবে করতে পারে। এবার সেটা কতটা হবে হবে না সেটা তো চ্যানেল কর্তৃপক্ষের স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে। কিন্তু সবসময়ই এই যে স্বজন পোষণ, এই জিনিসটা মানুষের স্বভাব এবং প্রবৃত্তি আমাদের প্রত্যেকের আছে। আমি কোনো একটা অফিস চালাই, সেখানে আমার কিছু ভালো ছেলে মেয়ে আছে, ধরুন আমি একটা প্রজেক্ট পেলাম, এই ভালো ছেলেগুলোকে যারা মোস্টলি আমার গুড বুকে আছে তাদেরকে আগে ফোন করব, তারা না থাকলে তখন আমি সেকেন্ডারি লিস্টে যাব। তো ফলে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আবেগের হিসেবে ডিসিশন নেওয়া এবং নিজের পছন্দের কমফোর্ট জোনের হিসেবে ডিসিশন নেওয়া। তো সেই কারণে রিয়েলিটি শোতে যে লবি হয় না এটা আমি বলবো না, কিন্তু রিয়েলিটি শো এর ফেমটাই একমাত্র ফেম নয়, এবং আজকের দিনে ডিজিটাল মিডিয়া আসার পরে সেইটা আরো পড়েছে। আপনি যদি দেখেন যে ফিল্ম এবং টেলিভিশনের ক্রেজের তুলনায় আপনি যদি একটা কম্পারেটিভ স্টাডি করেন যে কারা এখন বেশি সমাজে পূজিত, যে বিভিন্ন শোজ গুলো হয় সেখানে কারা বেশি ডাক পায়, আপনি যদি দেখেন ফিল্মের 2টো লোক এসেছে বা সিরিয়ালের 2টো লোক এসছে, আপনি দেখবেন 4জন কন্টেন্ট ক্রিয়েটার এসছে। তো সেই কারণে এই যে মিডিয়াটা এখন মানুষের হাতেও চলে এসেছে, আমি টিভিতে ডাক পাচ্ছি না, কোনো অসুবিধা নেই, আমি একটা ইউটিউব চ্যানেল খুলে আমি সেখানে আমার নাচ বা গান সেগুলো করতে পারবো, হাজার হাজার হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ হয়তো অডিশন দিয়েছে 2-3 বছর চান্স পায়নি, তারপর ইউটিউব শুরু করেছে, দারুণ সফল হয়েছে। ইউটিউবে গান গেয়েছে, পরে চ্যানেল ওইটা দেখে আবার তাকে ডেকেছে যে আরে বাবা এ তো বিরাট তার জনপ্রিয়তা, বলে তাকে আবার গেস্ট হিসেবে বা স্পেশাল পারফর্মার হিসেবে নিয়ে গেছে। ফলে আগে যেটা ইউনিল্যাটারাল কমিউনিকেশন ছিল, একদিক থেকে হতো পাওয়ার প্লেটা, এখন দুদিক থেকেই আছে। চ্যানেল যদি আমার সুযোগ না দেয়, আমার কাছে সেই ক্ষমতাটা আছে, আমি চ্যানেলকে একটা কাউন্টার প্রেসার তৈরি করতে পারি। অবশ্যই। আর স্বাগত একটা প্রশ্ন করবে, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করে নেব। প্রশ্নটা হচ্ছে খুব পরিষ্কার, যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এমনকি সন্দেশখালির ক্ষেত্রেও তুমি মুখ খুলেছো, অনেকে বলছেন যে তুমি একটু বেশি স্পষ্টবাদিতা বা একটু বেশি স্পষ্ট হয়ে উঠছো। দেখুন, আমি যবে থেকে এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করছি আমার এক্সপ্রেশন হিসেবে, তবে থেকেই আমি আমার আশপাশে যে যে জিনিসগুলো ঘটছে তার ভালো খারাপ ইত্যাদি নিয়ে আমি লেখা শুরু করি। কিন্তু স্পষ্ট যদি এখন হয়, তার একটা কারণ হচ্ছে যে আমি খুব রুডিমেন্টারি লেভেলে বলার চেষ্টা করি এবং কোরটা মানে রুট কজ অ্যানালাইজ করবার চেষ্টা করি, এবং সেটা করতে পারি একটাই কারণে, তার কারণ আমার কোনো পলিটিক্যাল কম্পালশন নেই। যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, আমাকে কোনো সংগঠনের ওপরে কোনো টিভিতে বা কোনো এই যে এখানে বলতে এসছি, একজন রাজনৈতিক মুখপাত্র হলে তাকে পলিটিক্যাল পার্টির লিডারশিপের থেকে জানতে হবে যে আমি কোন লাইনে কথা বলবো, কোন দিকগুলো বলবো, কোন দিকগুলো বলবো না। তো সেইটা আমি যেহেতু ফ্রি স্পিকার, আমাকে কেউ কখনো বলে না বা আমার ওপরে কোনো কমান্ডার নেই। তার কি অরিত্র বামপন্থী নয়? না, আমি কোনোভাবেই বামপন্থী নই। আমি যাদবপুরে থাকাকালীন এসএফআই এর সদস্য পদ আমার ছিল, কিন্তু সেই সদস্য পদ একেবারেই মানে আমি কিচ্ছু করিনি। মানে একদম সত্যি কথা বলতে কি, মানে সেই সদস্য পদ রাখার জন্যই সদস্য পদ নেওয়া। আমি যে কারণে সংগঠন করিনি তার 2টো কারণ আছে। এক হচ্ছে যে সাংগঠনিক রাজনীতি তো এক ধরনের প্রোটোটাইপ রাজনীতি। আপনি যেকোনো দলে যখন যাবেন, তো তখন সেই দলের মতো করে আপনাকে কথা বলতে হবে এবং আপনার উপর একটা কমান্ড লাইন থাকবে। আপনি কখনোই সিপিএম বা আমি যদি একটা বামপন্থী সংগঠনের সাথে যুক্ত হই, আমি দাঁড়িয়ে বলতে পারবো না যে 1968 সালে অশোক কুমার নাইটে কিভাবে মানে ধর্ষণের ঘটনা ঘটার পর জ্যোতি বসু বলেছিলেন যে এটাই ক্লাস স্ট্রাগল, আমাকে দল থেকে বার করে দেওয়া হবে। বা আমি যদি তৃণমূলের মুখপাত্র হয়ে বসি, আমি বলতে পারবো না যে কন্যাশ্রী প্রকল্প খুব সফল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কন্যাশ্রী যে রুট কস্ট অ্যানালাইজ করতে গেছিল, যে মানে বাল্যবিবাহ রোধ করা, সেটা সে পারেনি এবং আজও বাল্যবিবাহের ধারা কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি বিজেপির মুখপাত্র হয়ে বসি, আমাকে বলতে হবে যে হ্যাঁ, ভারতবর্ষ 3য় অর্থনীতির দেশ হতে চলেছে, এই নিয়ে কারোর কোনো রকম দ্বিধা নেই, কিন্তু আমি ওয়েজেস রেট নিয়ে কথা বলতে পারবো না, ইনইকুয়ালিটি নিয়ে কথা বলতে পারবো না, প্রাইমারি সেক্টর নিয়ে কথা বলতে পারবো না। তো সেই কারণে আমি বুঝেছিলাম যে সাংগঠনিক রাজনীতি বা রাজনীতি ইটসেলফ সেটা আমার জন্য নয়। তার কারণ রাজনীতির মধ্যে কতগুলো এই যে বক্স আপনি বলছেন, বামপন্থী একটা বক্স, রাইট উইং বিজেপি একটা বক্স, টিএমসি একটা বক্স, এই বক্সে ঢুকে গেলে আমাকে বক্সের মতো করে বলতে হবে এবং সেটা আমি বলতে রাজি নই। সেই কারণেই আমি বেছে নিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে আমার যেটা স্বপ্ন বা আমার যেটা ইচ্ছে, সেটা হচ্ছে আমি জুডিশিয়ারিতে যেতে চাই এবং
আইন নিয়ে কাজ করতে চাই এবং সেখানে আমি আমার মতো করে ফ্রিলি এক্সপ্রেস করতে চাই। কোথাও কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহামান্য বিচারপতি এবং এদের দেখেই কি জুডিশিয়ারিতে যেতে চাই? এটা আমার শেষ প্রশ্ন থাকবে, তার আগে একবার স্বাগতার কাছে যাবো। আমার অরিত্রর কাছে দুটো প্রশ্ন আছে। আমি অনেকক্ষণ ধরে অরিত্রর কথা শুনছিলাম, তা ওর বাচনভঙ্গি, ওর বয়সে যে তুলনায় ও কথা বলছে, সত্যি করে সম্পৃক্ত হলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, অরিত্র সোশ্যাল মাধ্যমে খুব মানে এখন অ্যাক্টিভ এবং প্রতিবাদী চরিত্র হিসাবে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি। তো এই প্রতিবাদী চরিত্রটা কি ওর কাজে কোনো প্রভাব ফেলবে না? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন আমার আছে যে অরিত্র বললো যেটা, যে অভিনয়টা ও হঠাৎ করে চলে এসেছে। তো ঠিক আছে, অভিনয়টা হঠাৎ করে চলে এসেছে, কিন্তু খুব ভালো অভিনয় করে, ছোট থেকেই দেখেছি। তো অরিত্রর মনে কোথাও কি মনে হয়নি যে একটু, আমরা তথাকথিত অভিনয় বলতে যেটা বলি নায়ক হওয়ার, এই আশাটা কি জাগেনি অরিত্রর? প্রথম প্রশ্নের উত্তরে, যে আমি সোশ্যাল মিডিয়াতে যে বলি বা ইত্যাদি করেছি, অনেকেই আমাকে বলেন, আমার বাড়ির লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, যে সাবধানে থাকিস, যে কোনো মুহূর্তে পুলিশ তুলে নিয়ে যাবে। চ্যানেলে বসে রাজীব কুমারের এফিডেভিট নিয়ে কথা বলছি, এ তো চারটিখানি কথা নয়, একটা ডিজির এফিডেভিট তুলে তাকে সমালোচনা করা। কিন্তু সত্যি কথা বলতে কি, জানি না মানে সৌভাগ্য না দুর্ভাগ্য, আজ অব্দি কোনো রাজনৈতিক দল আমাকে ফোন করে একটিও ধমক দেয়নি। উল্টে এরকম হয়েছে যে আমি আগের দিন রাত্রেবেলা সম্ভবত সন্দেশখালী ইস্যুতেই একটা মানে পলিসি ফ্রেমওয়ার্ক এবং ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে একটা চ্যানেলে কথা বলেছিলাম এবং সরাসরি সরকার পক্ষের বিপক্ষে কথা বলেছিলাম। তারপর আমি যখন বাড়ি দিয়ে বেরিয়ে আসছি, আমি অটোয় উঠে মেট্রোয় যাব, তৃণমূলের পার্টি অফিসের লোকেরা আমাকে বলছে যে আগের দিনেরটা ভালো হয়েছিল, আজকে কিন্তু আবার অন্য কোনো চ্যানেলে গেলে আমাদের বলো, হোয়াটসঅ্যাপে আমরা দেখব। তো ফলে আমি আজ অব্দি কোনো থ্রেট কোনো দলের থেকে, আমি বিভিন্ন সময় কখনো আমি রাম মন্দিরের বিপক্ষে বলেছি, কখনো আমি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পলিসির বিপক্ষে বলেছি, ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে আমি বলেছি আমার যেটা বলার। আমাকে সকলেই, শুধু তাই নয়, আমার বাড়ির এলাকায় একটা ময়লা নিয়ে প্রচন্ড প্রবলেম হচ্ছিল, মানে ওখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং ঠিক হচ্ছিল না। আমি কাউন্সিলরের এগেনস্টে ফেসবুকে লিখেছিলাম এবং 48 ঘন্টার মধ্যে কাউন্সিলর এমএলএ লোক পাঠিয়ে জায়গা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু কোনোদিন আমাকে বলেনি যে ভাই তুমি ফেসবুকে এরকম লিখছো, এই সমস্ত মিডিয়া কভার করছে, তোমার কিন্তু দেখে নেবো। এই কথাটা কোনোদিন আমাকে কেউ বলেনি, কোনো দল থেকেই আমি পাইনি। এবং কাজের জায়গাতেও আজ অব্দি যে হ্যাঁ আমি চান্স পেয়েছি কিন্তু শেষ মুহূর্তে জানলাম যে না অমুক লবির লোক আমাকে বাদ দিয়ে দিয়েছে, এরকমটা হয়নি। আমি আর্টিস্ট ফোরামের মেম্বারশিপ রিনিউ করাতে যাই, আমাকে একদম মানে হার্টিলি ওয়েলকাম করে তারা আমার কার্ড রিনিউ করে দেয়। আমি এখনো একটা বাংলা ছবিতে অভিনয় করছি, সেখানেও সব রকম হচ্ছে। ফলে আমি এখনো অব্দি থ্রেট পাইনি। কালকে আবার ওকে কেউ একটা এফআইআর দায়ের করে আমাকে তুলে নিয়ে যেতেই পারে, সে নিয়ে আমার কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু এখনো মানে টিল ডেট এই বসে আছি, এখনো পর্যন্ত কোনো থ্রেট, কোনো হুমকি, কোনো ভয়, আতঙ্ক এরকম হয়নি। বরং যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে আমার ছবি, আমার কোম্পানিতে পোস্ট প্রোডাকশন হয়েছিল, সেই ছবি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং সেটা নিয়ে খুব আশ্চর্য হয়েছিলাম যে এটা নিয়ে হওয়ার কথা নয়। মানে আমি আগের দিন রাত্রিবেলা সরকারের পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি, পরের দিন জানতে পারছি ফিল্ম ফেস্টিভ্যালে অন্তত ৩-৪টে ক্যাটেগরিতে আমার বিভিন্ন কন্টেন্ট সিলেক্টেড হয়েছে। এটাতে আমি খুব অবাকই হয়েছিলাম। কিন্তু খুব কি অবাক হওয়ার আছে? আমরা যাদের যাদের দেখেছিলাম বিরোধিতা করেছেন, আমি সবাই সাংস্কৃতিক মহলে রয়েছেন, কেউ কবি, কেউ তাদের মধ্যে চলচ্চিত্রকার, যারা যারা বিরোধিতা করেছেন তারা তারা তো আরো বড় বড় আসনে পেয়েছেন। অনেকে তো মনে করেন যে এই সরকারের যে যত বিরোধিতা করবেন সে গিয়ে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসবেন, এটাও তো আবার ঠিক। দেখুন, আমি সরকারের বিরোধিতা করছি, কোনো তো পলিটিক্যাল কম্পালশনে করিনি যে আমার করতে হবে বা এটা করলে পরে একটা রাজ্যসভার টিকিট পাবো 10 বছর বাদে, এরকমও কোনো পরিকল্পনা আমার নেই। আমি কোনোদিনই লেজিসলেটিভ পলিটিক্সে বা ইলেকট্রাল পলিটিক্সে আসতে চাই না, চাইনি। ফলত আমি যেটা আমার সামনে ঘটছে, আমি যখন দেখছি যে আমি একটা লেখাপড়া করলাম বা আমি একটা পড়াশোনা করলাম, আমার জুনিয়র একটা পড়াশোনা করলো, সে চাকরি পাচ্ছে না, অথচ দেখছি কিছু ধাপ্পা পাচ্ছে, নেতা মন্ত্রীর খুব কাছের লোক, সে ঢুকে যাচ্ছে ব্যাকডোর দিয়ে, তখন আমার গায়ে লেগে যাচ্ছে। আমি তখন সেটা নিয়ে কথা বলছি যে কেন এই ছেলেমেয়েরা পাচ্ছে না। কিন্তু সেটা করার পেছনে যে হ্যাঁ আমাকে সরকার ডেকে নিয়ে গিয়ে কালকেই একটা এমএলএ টিকিট দিয়ে দিক, যদি কোনোদিন দেয়, আমাকে অনেকবারই বিভিন্ন দল থেকে বলা হয়েছে যে আপনি সাংগঠনিক রাজনীতি করুন, কিন্তু আমি স্ট্রেটলি রিজেক্ট করে দিয়েছি এবং আগামীতেও আমি করতে মানে খুব একটা মন থেকে চাই না। রাজনীতিটা আমার ডোমেইন নয়, সেটা আমি বুঝতে পেরেছি। সন্দেশখালী সন্দেশখালী তো গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটছে, মানে সেটা যে কারণেই ঘটুক, সেটা কমপ্লিটলি আপনি যদি দেখেন, যেটা আমি বারবারই বলেছি, যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির অপব্যবহার।
তার কারণ হচ্ছে বাংলার পুলিশের কাছে, আমি পুলিশের সাথে যেহেতু আইন নিয়ে পড়াশোনা করি, গবেষণা করি, আমি জানি বাংলার পুলিশের কাছে যে রিসোর্স আছে, আপনি বাংলার পুলিশকে যদি ছেড়ে দেন, কোনো রকম দল টল নয়, কোনো মন্ত্রী আমলা নয়, আপনি পুলিশকে অটোনোমাস করে দিন এবং বলে দিন যে এই জায়গাটা ঠান্ডা করতে হবে, 48 ঘন্টার মধ্যে এন্টায়ার গল্প চেঞ্জ হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি আপনাকে, তার কারণ আমি জানি বাংলার পুলিশের কাছে কি ধরনের ফোর্স আছে, তাদের কাছে কি ক্ষমতা আছে। কিন্তু আনফর্চুনেটলি এই পুলিশ বিভাগ বলুন বা আমলাদের যে ডিপার্টমেন্টগুলো বলুন, যখনই কোনো গভর্নমেন্ট আসে, তারা এত ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এই ইলেকটোরাল অঙ্কের জন্য। তার জন্য কিন্তু আজকে দেখুন এই এই সমস্ত অপরাধীরাও সেখানে রয়েছে, আমরা কেউ কিছু করতেও পারছি না, পুলিশও মানে খানিকটা নিষ্কর্মার মতোই বসে থাকছে। একবারে টুটো জগন্নাথ। আমার শেষ প্রশ্ন, আমরা অরিত্রকে ছোটবেলায় যেভাবে দেখেছি রিয়ালিটি শো এর বিরাট প্ল্যাটফর্মে মহাগুরুর সঙ্গে, আবার অনেকে মনে করছে এবং আপনার কথার মধ্যে থেকেও বেরিয়ে এসছে অরিত্রকে হয়তো আমরা আগামী দিনে দেখবো জুডিশিয়ারি সার্ভিসে, অর্থাৎ বিচারকের ভূমিকায়। অরিত্র কি যেতে চায় মন থেকে? মন থেকে তো আইন নিয়ে কাজ করতে চাই, কিন্তু আইন একটা মহাসমুদ্র, আমি একেবারেই তার একটা বালি হয়তো স্পর্শ করতে পেরেছি। তো মানে জুডিশিয়াল সিস্টেমে ঢোকা এবং সেখানে সফলভাবে কাজ করতে গেলে অন্তত 15-20 বছরের একটা মিনিমাম কেরিয়ার ডোমেন আছে। তো আমি জার্নিটা শুরু করেছি, এবার শেষ অবধি পৌঁছতে পারবো কিনা, কারণ টেনাসিটির একটা গল্প থাকে, কতদিন সেই ধৈর্যটা, এখন বয়স কম, খুব চনমনে আশপাশ দেখে নিজেকে খুব ভাবছি যে বিরাট করে ফেলবো, সেটাও হতে পারে। তো জানি না, দেখা যাক যতদিন। এটা কেন হঠাৎ বিচারক হতে চাওয়া কেন? তার কারণ দেখুন, আমাদের তো 3টে সেকশন রয়েছে, জুডিশিয়াল, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ। আমি দীর্ঘদিন ধরে যা বুঝলাম যে লেজিসলেটিভ ডোমেনে আমি কোনোদিনই কিছু করে উঠতে পারবো না। তার কারণ লেজিসলেটিভ পলিটিক্স বা ইলেকট্রাল পলিটিক্স এমন একটা জিনিস, আমাকে যদি আজকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে দেওয়া হয়, আমি যে নীতি আদর্শ বা যেভাবে জীবনটাকে দেখছি সেইটা দিয়ে ইলেকট্রাল পলিটিক্স চলে না। আমি যখন চেয়ারে বসবো, তখন আমাকে এই শেখ শাহজাহানদের মতো লোকদের সাথে নিয়েই কাজ করতে হবে, কিছু করার নেই। কারণ আমি যদি ওকে, আমার মনে হচ্ছে যে এটা অ্যারেস্ট করে নিলেই পারে, কিন্তু অ্যারেস্ট করে নিলে তার আফটার ম্যাথটা যেটা হবে, সবসময় নীতি আদর্শ দিয়ে ইলেকট্রাল পলিটিক্স চলে না। ইলেকট্রাল পলিটিক্স অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, এবং যেখানে কিছু ক্ষেত্রে খারাপ, আমি বুঝতে পারছি খারাপ, এটা অন্যায় বুঝতে পারছি, কিন্তু আমাকে চুপ করে থাকতে হবে। মানে শেখ শাহজাহান মুখ খুললে অনেকে বিপদে পড়ে যাবে। অবশ্যই বিপদে পড়ে যাবেন, এবং বিপদে পড়ে যাবেন শুধু তা নয়, তার গ্রেফতার হয়ে যাওয়া বা তার এটা হয়ে যাওয়ার সাথে ভোট ব্যাংকে, ওখানকার আঞ্চলিক ভোট ব্যাংকে অনেক উথাল পাতাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যেহেতু আমাদের এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটটা এবং ভারতবর্ষের সব থেকে এই যে বিবিধের মাঝে মিলন মহান, এই যে কনসেপ্ট, এই বিবিধকে ম্যানেজ করাটা লেজিসলেটিভ লোকেদের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ। এবং সেটা আমি বিভিন্ন নেতাদের সাথে কাজ করে আমি বুঝতে পেরেছি যে ইলেকট্রাল পলিটিক্স ডোমেনটা আমার জন্য নয়। তার কারণ এখানে এমন এমন জিনিসকে দেখেও না দেখার ভান করে বসে থাকতে হবে, যে না হলে আমি ওই চেয়ারটা বাগাতে পারবো না। যদি চেয়ার বাগাতে হয়, এক্সিকিউটিভটা হতে পারে। আমি এখনো কারণ এক্সিকিউটিভ ডোমেনে যাওয়ার জন্য যে ধরনের পড়াশোনা বা যে রিগোরাস জিনিসপত্র দরকার, সেটা করতে গেলে আমাকে অন্যান্য প্রফেশন থেকে খানিকটা, মানে আমি যদি এখন হঠাৎ করে মনে করি আমি ইউপিএসসি কোয়ালিফাই করে যাব, সেটা তো হয় না। সেটা করতে গেলে একটা রিগোরাস পড়াশোনার দরকার এবং অত্যন্ত কঠিন পরীক্ষা সেটার জন্য। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে জুডিশিয়ারিটা আমি বেঁচেছি এই কারণেই, তার কারণ জুডিশিয়ারিতে কনস্ট্যান্ট ইভ্যালুয়েশনের একটা স্টেপ রয়েছে। আপনি আস্তে আস্তে প্রথমে ঝাড় খাবেন, তারপরে উঠবেন, ইত্যাদি হবে। কিন্তু আপনি যেই মুহূর্তে এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষায় বসতে যাবেন, আপনার প্রথমত একটা এজ বার চলে আসবে, তারপর হচ্ছে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জিনিস করতে হবে এবং অন্যান্য প্রফেশন ছাড়তে হবে। সর্বোপরি আইএস আইটিএস অফিসাররা এত স্বাধীনভাবে কাজও করতে পারে না, কারণ জুডিশিয়ারিতে কোথাও একটা স্বাধীনতা আরো রয়েছে। মানে অপরাধ জগৎ যেভাবে লেজিসলেশনকে গ্রাস করে ফেলছে, আবেশিত করে ফেলছে, আবার লেজিসলেশন যেভাবে এক্সিকিউটিভদের গ্রাস করে ফেলছে, তার থেকে বোধহয় জুডিশিয়ারি কিছুটা হলেও স্বতন্ত্র। ঠিক, ঠিকই। অরিত্র, খুব ভালো লাগছে। আমি জানি না পরবর্তীকালে অরিত্র আদৌ আর সাক্ষাৎকার দিতে পারবে নাকি, কারণ জুডিশিয়ারি সিস্টেমে না সত্যি সত্যি চলে গেলে তখন তো এত সহজে আসতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আর প্লাস নিউজের পক্ষ থেকে আমাদের নিউজ রুমে এতক্ষণ সময় কাটানোর জন্য। আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছু শুনলাম, কিন্তু অরিত্রকে, ব্যক্তি অরিত্রকে কিরকম ভাবে দেখলেন সেটা কিন্তু বলবেন আপনারাই।